আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের 2025-এর সম্ভাব্য যে বইটি আছে সেই বইটির প্রথম অধ্যায়ের দ্বিতীয় পৃষ্ঠা আলোচনা করব। তো এর আগের ভিডিওতে কিন্তু আমি প্রথম পৃষ্ঠা আলোচনা করেছিলাম। তো আমি আবারও বলছি যে তোমরা যে কোনো নেট ব্রাউজারে যে এনসিটিবি অর্থাৎ এটা লিখে সার্চ করলে তোমরা যে ওয়েবসাইটটা পাবে সেটা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড। ঠিক আছে, এই ওয়েবসাইটটা যাওয়ার পরে তোমরা সপ্তম শ্রেণীর গণিত বইটা ডাউনলোড করে নিতে পারবে। সেটা হচ্ছে যদিও সেখানে বলা আছে যে এখনও 2025-এর যে গণিত বই বা যে বইগুলো আছে সেগুলো প্রকাশিত হয়নি, কিন্তু সম্ভাব্য যে বইটি হবে বা হতে পারে সেটা কিন্তু দেওয়া আছে। যাই হোক, তোমরা ডাউনলোড করে নিবে। প্রথম ভিডিওতে কীভাবে করতে হয় সেটা কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। তো আমি দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাব। দ্বিতীয় পৃষ্ঠায় কিন্তু বেশ কিছু কাজ আছে, যার কারণে একটি পর্বে সেটা করা সম্ভব না। আমি প্রথম পর্বে যতটুকু পারবো আমি সেই কাজটি করব। তো চলো, এই পর্বে আমরা দ্বিতীয় পৃষ্ঠার যে কাজটি করব, তোমরা দ্বিতীয় পৃষ্ঠা দেখতে পাবে। সেখানে বলা হচ্ছে এরকম একটি টেবিল দেওয়া আছে। টেবিলটা দেখো, এখানে দুইটি ঘর আছে। প্রথম ঘরে হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে মিটারে এবং তারপরে বর্গের ক্ষেত্রফল দেওয়া আছে। যাই হোক, আমাদের এটা শিরোনামে কি আছে? পূর্ণ বর্গ সংখ্যা। পূর্ণ বর্গ সংখ্যা। তো আমরা বর্গের বাহুর দৈর্ঘ্য যেহেতু দেওয়া আছে, তাহলে বর্গ জিনিসটা কি সেটা জেনে নিই। বর্গ হচ্ছে একটি চতুর্ভুজ যার চারটি বাহুই সমান, যার চারটি বাহুই সমান। ঠিক আছে, যদি একটি বাহু 2 মিটার হয় তাহলে প্রতিটি বাহুই 2 মিটার হবে। ঠিক আছে, প্রতিটি বাহুই 2 মিটার হবে। ঠিক আছে, যদি 3 মিটার হয় তাহলে প্রতিটা বাহুই 3 মিটার হবে। বিষয়টা হচ্ছে এরকম, মানে চারটি বাহুই সমান হবে, সেটাই হচ্ছে বর্গ। আচ্ছা, এখানে বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে মিটারে। প্রথম 1 মিটার তারা নিয়েছে, বর্গের বাহুর দৈর্ঘ্য প্রথমে তারা 1 মিটার নিয়েছে। তাহলে ক্ষেত্রফলটা কি হবে? তো আমরা জানি ক্ষেত্রফল সূত্র কি? ক্ষেত্রফল সূত্র হচ্ছে ক্ষেত্রফল বর্গ ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ওকে, আচ্ছা, যেহেতু প্রথম বর্গের বাহুর দৈর্ঘ্য 1, তাহলে এখানে সব জায়গা হবে 1। ঠিক আছে, সব জায়গা হবে 1, তাহলে আমি 1 দিয়ে নিলাম, 1 মিটার। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে এটা, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 1, এটাও দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে এটা, এটা প্রস্থ, এটা প্রস্থ। এখানে দৈর্ঘ্য হচ্ছে 1, সবগুলোই যেহেতু 1, তাহলে দৈর্ঘ্য 1 প্রস্থ 1, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 1 গুণ 1, গুণ করলে আমরা কত পাবো? 1 পাবো। সেটা এখানে দেখানো হয়েছে যে যেহেতু এক বাহুর দৈর্ঘ্য 1, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 1 গুণ 1, গুণ করলে হচ্ছে 1, গুণ করলে হচ্ছে 1। এবং এরপরে শেষে যে সংখ্যাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সূচকীয় আকারে সংখ্যাটা দেওয়া আছে। সূচকীয় আকারের সংখ্যা এখানে আমি বোঝাই। সূচকীয় আকারের সংখ্যা আমরা কীভাবে লিখব? একটি সংখ্যা লিখব, তার উপর যদি আমার সূচক দিতে হয় তাহলে কী করতে হবে? আমার ডান দিকে উপরে সূচক দিতে হবে। এখন সূচক 0 হতে পারে, 100 হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। ঠিক আছে, তো যাই হোক, সূচক অথবা পাওয়ার, এটাকে পাওয়ারও বলা হয়, সূচকও বলা হয়, আবার কি বলা হয়? সূচক, পাওয়ার এবং ঘাত, তিনটাই একই কথা। সূচক, পাওয়ার এবং ঘাত, এই তিনটা শব্দ একই কথা। ঠিক আছে, তাহলে সূচক, পাওয়ার অথবা ঘাত কীভাবে লিখতে হয়? সংখ্যার ডান দিকে উপরে। তো যেহেতু এখানে 1 গুণ করা আছে কয়বার? 2 বার, তাহলে এই 1-এর সূচক বা পাওয়ার হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু 1, তাহলে 1-এর সূচক বা পাওয়ার হচ্ছে 2। ওকে, এরপরে চলো, বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2, তাহলে এখানে 1-এর জায়গা হবে 2। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেহেতু এক বাহুর দৈর্ঘ্য 2, তাহলে দৈর্ঘ্য 2 প্রস্থ 2। কেন? কারণ সবগুলা বাহু 2, সবগুলা বাহু বর্গক্ষেত্রের সবগুলা বাহুর পরিমাণ 1, যেহেতু 2, তাহলে দৈর্ঘ্য 2 প্রস্থ 2। ঠিক আছে, সেটা এখানে লেখা হয়েছে 2 গুণ 2, 2 দুইবার গুণ করলে কত হয়? আমরা পাই 2 2 গুণে 4। ঠিক আছে, তাহলে এখানে পেলাম ক্ষেত্রফল, আমরা পেলাম 4। ওকে, 4 আমরা কিভাবে পেয়েছি? 4 আমরা 2 বার গুণ করে আমরা 4 পেয়েছি। তাহলে এখানে 2 এর পাওয়ার হবে 2। কেন? কারণ 2 বার গুণ করা হয়েছে, এই জন্য পাওয়ার 2। ঠিক একইভাবে দেখো, পরবর্তী যে বাহু সেটা হচ্ছে 3। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 3 গুণ 3, গুণ করলে হচ্ছে 9,
তাহলে 9 আমরা কীভাবে পেলাম? 3 দুইবার গুণ করে, তাহলে 3 এর পাওয়ার 2। এরপর দেখো বাহুর দৈর্ঘ্য 5 নেওয়া হয়েছে, তার মানে 5 গুণ 5 গুণ করলে হচ্ছে 25। 25 কীভাবে পেলাম? 5 দুইবার গুণ করে, তাহলে 5 এর পাওয়ার 2, পাওয়ার বা সূচক বা ঘাত 2। এরপরে নেওয়া হয়েছে 7, তাহলে 7 গুণ 7 মানে 7 7 49। 49 কীভাবে পেলাম? 7 দুইবার গুণ করে, তাহলে 7 এর পাওয়ার 2। এখানে বাহুর দৈর্ঘ্য এ নেওয়া হয়েছে, সংখ্যার পরিবর্তে প্রতীক, মানে এখন আমরা যদি সংখ্যা নিয়ে কাজ করি তাহলে সেটা হচ্ছে পাটিগণিত। আর যদি আমরা এরকম এ বি সি ক খ গ এরকম সংখ্যার পরিবর্তে প্রতীক নেই, অক্ষর নেই, তাহলে সেটা হয়ে যাবে বীজগণিত। ঠিক আছে, তো এখানে এ যদি আমাদের দৈর্ঘ্য নেওয়া হয়েছে, এক বাহুর দৈর্ঘ্য, বর্গের বাহুর দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। যেহেতু বাহুর দৈর্ঘ্য সবই সমান, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই এ হবে। এ গুণ করলে কি হবে? এ কয়বার গুণ করেছে? 2 বার, তাহলে এর পাওয়ার 2। ঠিক আছে, তো আশা করি টেবিলটা বুঝতে পেরেছো। এরপরে চলে যাও যে কথাগুলো বলা হয়েছে। এখানে দেখো, এখানে গুণফল 1 4 9 25 49, এই গুণফলগুলো আমরা পেয়েছি, তো এই জন্য বলা হয়েছে 1 4 9 25 49 সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হলো যে এগুলোকে অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায়। ঠিক আছে, অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ মানে এই যেমন 1 এটা পূর্ণ সংখ্যা, 2 3 5 7 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, এগুলোর বর্গ হচ্ছে 1 4 9 25 49। তাহলে এই 1 4 9 25 49 এই সব পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায়, এটাই বলা হয়েছে। তাই 1 4 9 25 49 সংখ্যাগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলে। তাহলে এই যে এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যা। ওকে, এরপরে হচ্ছে কি বলা হচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা। তাহলে এই 4 যদি হয় 2 এর বর্গ, 4 যদি হয় 2 গুণ 2 করলে কত হয়? পাই আমরা 4 পাই। তাহলে এই 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কার? 2 এর। ঠিক আছে, 2 এর পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4, আর 4 এর বর্গমূল হচ্ছে 2, 4 এর বর্গমূল হচ্ছে 2। ঠিক আছে, তাহলে 4 এর বর্গমূল যে 2, 2কে বলা হয়েছে একটি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 0 থেকে 0 1 2 3 4 5 6 7 8 9 এই 10টি অঙ্ক দিয়ে আমরা সংখ্যা তৈরি করি। ঠিক আছে, এই 10টি অঙ্ক দিয়ে আমরা সংখ্যা তৈরি করি। এর মধ্যে শূন্যর কোনো মান নেই, তাহলে শূন্য ব্যতীত যে 9টি সংখ্যা আছে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এই যে 2, এই স্বাভাবিক সংখ্যা 1 থেকে 9 এর ভিতরে পড়ে যায় 2, তাহলে 4, তাহলে 4 একটি স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে বলা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা। তার মানে আমরা যত বর্গমূল পাবো সবই হবে 1 থেকে 9 এর ভিতরে, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তো যে আমি বলেছি যে 2 নম্বর পৃষ্ঠার কিন্তু কাজ অনেক বেশি, এরপরে যে কাজগুলো আছে সে পরবর্তী পর্বে আমি আলোচনা করব।